সঙ্গীত ক্রিস্টালের বিশাল ঝুমর থেকে নির্গত হয়ে আসা শানদার আলো উঁচু ছাদ থেকে ছেকে নিচে আসছিল। সাদা টেবিল ক্লথ দিয়ে ঢাকা লম্বা টেবিলে ঝলমল করছিল, যা মখমলি চেয়ারের কাতারে সাজানো ছিল। শানদার অতিথিরা পরস্পরে ফিসফিস করছিল, কাচের গ্লাসের টকরানোর ধীর শব্দ একটি মধুর সঙ্গীত তৈরি করছিল। আজ রাত্রে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ একটি বিশেষ অতিথির স্বাগত করছিল, মিস্টার রাজ, একটি ৫০ বছর বয়সী কোটিপতি। আফওয়া ছিল যে তার কাছে পুরো শহরে ছড়ানো অনেক বড় রিয়েল এস্টেট প্রজেক্ট রয়েছে। তার গম্ভীর মুখ এবং শানদারভাবে সেলাই করা কালো স্যুটে তিনি শক্তিশালী এবং ঠান্ডা উভয়ই লাগছিল। তার পাশে তার স্ত্রী মীরা বসেছিল, যিনি ৪০ বছরের পার হয়ে থাকার পরেও তার শান বজায় রেখেছিল। গাঢ় লাল রঙের ডিজাইনার শাড়ি তার সুন্দর শরীরে জড়ানো ছিল। তার চুল হালকা করে কোঁকড়া ছিল এবং তার মুখে ক্লান্তির একটি ঝলক ছিল। যদিও তিনি অতিথিদের সামনে সর্বদা বিনম্র হাসি বজায় রাখত, কিন্তু তার চোখে একটি টেনশন স্পষ্ট ঝলক ছিল। আজ সন্ধ্যায় মিস্টার রাজ একটি গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনারকে দ্য গোল্ডেন স্যাফরনে একটি নতুন প্রজেক্টে আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছিল। সাথে তিনি তার স্ত্রীর সাথে একটি আরামদায়ক ডিনারের আনন্দও নিতে চাইছিল। ব্যস্ত ব্যবসার পরেও তিনি মীরার সাথে কিছু শান্ত মুহূর্ত ভাগ করার জন্য তৃষ্ণার্ত ছিল। আশা করছিল যে তারা তাদের দূর হয়ে যাওয়া বৈবাহিক সম্পর্ককে আবার সাজাতে পারবে। একের পর এক সুস্বাদু ব্যঞ্জন পরিবেশিত হচ্ছিল, সুগন্ধিত সমুদ্রীয় খাবারের স্যুপ, তাজা ক্যাভিয়ার সসের সাথে সালাদ এবং সেরা ওয়াইন। মীরা ওয়াইনের একটি চুমুক নিল এবং মিস্টার রাজের দিকে তাকাল। তিনি একটি হালকা হাসির সাথে উত্তর দিল, কিন্তু আজ তার হৃদয়ে একটি উদাসী ছিল। বাইরের ভব্যতা তাদের মধ্যে উপস্থিত খালিপনাকে মুছে ফেলতে পারছিল না। যখন সবাই কথা বলছিল, তখন রেস্তোরাঁর দরজায় হঠাৎ একটি ছোট ফাটেল আকৃতি দেখা গেল। তিনি প্রায় বছরের একটি মেয়ে ছিল, যার কাপড় কাদায় মাখা ছিল। তার লম্বা চুল উলঝানো ছিল এবং তার মুখে কষ্টের চিহ্ন স্পষ্ট ছিল। তার চোখে দৃঢ় সংকল্প এবং ভয় উভয়ের মিশ্রণ ছিল। এই ভব্য দৃশ্যের সামনে তিনি আরও একা লাগছিল। এ তো আলিশান জায়গায় একটি ভিক্ষুকিনী বাচ্চাকে দেখে ওয়েটাররা ঘাবড়ে গেল। ফিসফিসাহাট শুরু হল। কিছু অতিথি কৌতূহলীভাবে মাথা ঘোরাল। রেস্তোরাঁর ম্যানেজার তাকে আটকাতে দৌড়াল, কিন্তু তিনি দ্রুত এড়িয়ে নিকলে গেল এবং সোজা হলের মাঝে পৌঁছে তার কর্কশ কণ্ঠে চিৎকার করল, খেও না, তোমার স্ত্রী বিষ মিশিয়েছে। সেই খাবার খেও না, তুমি মরে যাবে। পুরো ঘর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সকলের চোখ সেই মেয়ের উপর আটকে গেল। অনেকে তাদের অবাকতা লুকাতে পারল না। মিস্টার রাজ, যার হাতে ওয়াইনের গ্লাস ছিল, সেখানেই জমে গেল। তার আঙুলগুলো অকড়ে গেল। মীরার চোখ ফেটে গেল এবং তিনি তোতলাতে লাগল। এই মেয়েকে ভিতরে কে আসতে দিল? তারপর তিনি গার্ডের উপর চিৎকার করল, তাড়াতাড়ি করো, এটাকে বাইরে বার করো। এটি সরাসরি বকবক, কিন্তু মেয়েটি হার মানল না। তার কণ্ঠ এত কর্কশ ছিল যেন তার গলা ছিলে গেছে। খেও না, সাহেব, তোমার স্ত্রী বিষ মিশিয়েছে। আমি আমার নিজের চোখে দেখেছি। আমি তোমার কাছে বিনতি করছি, খেও না। এক মুহূর্তের জন্য মিস্টার রাজ তার বুকে একটি জকরানি অনুভব করল। তার হৃদয় দ্রুত ধড়কছিল। মেয়েটির অভিযোগ অর্থহীন লাগছিল, কিন্তু তার চোখে যে দোহশত ছিল তা তাকে এটাকে উপেক্ষা করার সাহস দেয়নি। তিনি সর্বদা একটি সতর্ক ব্যক্তি ছিল। ব্যবসার দুনিয়ায় এত ঝড় থেকে গেছে যে জানত যে কখনো কখনো সবচেয়ে পাগলপন ভরা কথাগুলো সত্যি হতে পারে। রেস্তোরাঁর কর্মচারীরা তাকে ধরার জন্য দৌড়াল, তার পাতলা কাঁধগুলো ধরে ফেলল। তিনি ছটফটাতে লাগল, লাগাতার গুহার এবং দৃঢ়তা ভরা কণ্ঠে চিৎকার করতে লাগল, সাহেব, খেও না শুরুতে। মিস্টার রাজ তাদেরকে মেয়েটিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বলার চিন্তা করল, কিন্তু তার চোখে কিছু এমন ছিল যা তাকে আটকাল। ঠিক সেই সময় শেফ, যার মুখ রেস্তোরাঁর প্রতিষ্ঠাকে ক্ষতি পৌঁছানোর ভয়ে প্যালা হয়ে গেছিল, কাছে এলো। তিনি তোতলাল, স্যার, আমাদের রেস্তোরাঁ সর্বদা সর্বোচ্চ স্বচ্ছতা এবং গুণমান নিশ্চিত করে। আমি সত্যি বুঝতে পারছি না যে এই মেয়েটি। মিস্টার রাজ হাত তুলে তাকে চুপ থাকার ইশারা করল। তারা গম্ভীরভাবে বলল, থামো, এটাকে এখনই বাইরে বার করো না। চারপাশের হট্টগোলের পরেও তারা শান্তভাবে মেয়েটির চোখে তাকাল। তোমার নাম কি? এমন কেন বলছ? মেয়েটি এক মুহূর্তের জন্য অবাক হল। তার ঠোঁট কাঁপতে লাগল, যেন তাকে ধরা পড়ার ভয় হয়েছে। কিন্তু তিনি চুপ রইল না। তিনি একটি গভীর শ্বাস নিল এবং কাঁপা কণ্ঠে উত্তর দিল, আমার নাম আশা। আমি জানি যে সে মীরা, তোমার স্ত্রী, খাবারে কিছু মিশিয়েছে। আমি তাদের দেখেছি। আমি সেই লোকটিকেও দেখেছি।
তার ভাঙা ভাঙা অসঙ্গত শব্দগুলো পরিবেশকে আরও টেনশনপূর্ণ করে দিল। সে যে লোকটির উল্লেখ করছিল সে কে, তার মীরার সাথে কি সম্পর্ক ছিল? সেই মুহূর্তে মীরা প্রায় চিৎকার করে উঠল। তার মুখ রাগ এবং লজ্জায় লাল হয়ে গেছিল। বকবক, এই মেয়েটি স্পষ্ট মিথ্যা বলছে। আমি কখনো এমন নির্মম কাজ করতে পারি না। রাজ, তোমাকে আমার ওপর বিশ্বাস করতে হবে। তুমি এটাকে এত স্বাধীনতা দিয়েছ যে এটি কিছু বলছে। মীরা কাঁপছিল, কিন্তু তার চোখে ঘাবড়ানোর একটি ঝলক ছিল। মিস্টার রাজ তার স্ত্রীকে দেখল, তারপর আশাকে দেখল। তার মন ঘুরছিল। তারপর তার স্বাভাবিক প্রবৃত্তির কারণে তারা চুপচাপ তার ওয়াইনের গ্লাস এবং কাঁটা নিচে রাখল। তারা শেফের দিকে ঘুরে বলল, অবিলম্বে খাবারের পরীক্ষা করাও। সবচেয়ে ভালো ডাক্তার বা মেডিকেল স্টাফকে ডাকো যাকে তোমরা জানো। আমি এখানেই একটি দ্রুত পরীক্ষা চাই। সাথে তারা থেমে মেয়ে আশার দিকে তাকাল। এই মেয়েটিকে এখানে রাখো, আপাতত এটাকে বাইরে বার করো না। অতিথিদের মধ্যে কানাফুসি শুরু হল। কিছু লোক মীরাকে সন্দেহের নজরে দেখতে লাগল, যদিও অন্যরা মিস্টার রাজকে দেখছিল। তার প্রতিষ্ঠা শক্তি এবং মানদণ্ডের সাথে যুক্ত ছিল। তাই স্ত্রীর দ্বারা স্বামীকে বিষ দেওয়ার গল্প অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর লাগছিল। রেস্তোরাঁর কর্মচারীরা দ্রুত ব্যবস্থা করতে লাগল। কিছু একটি সাধারণ টেস্ট কিট নেওয়ার জন্য দৌড়াল, যা সাধারণত জরুরি বিষাক্ততার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শেফ ঘামে ভেজা ছিল। মিস্টার রাজকে বোঝানোর চেষ্টা করছিল যে তার রেস্তোরাঁয় এমন কিছু হতে পারে না, যদিও মিস্টার রাজ হাত নেড়ে ইশারা করল যে পরীক্ষা অবশ্যই করা হোক। এদিকে আশা একটি কোণে সিটিয়ে দাঁড়িয়েছিল। তার পা কাঁপছিল। তাকে এখনও বিশ্বাস হচ্ছিল না যে তিনি যা করতে হয়েছে তা করে দেখিয়েছে। তিনি না মিস্টার রাজের কাছে যাওয়ার সাহস করল এবং না মীরাকে সোজা দেখার। তাকে ভয় ছিল যে তাকে চড় মারা হবে বা টেনে বাইরে বার করা হবে। কিন্তু তিনি তার চোখে বিনতি বজায় রাখল। সাহেব, এটি সত্যি। আমি শুধু তোমাকে বাঁচাতে চাইছিল। যে গুহার ভরা চোখ ছিল যা মিস্টার রাজের হৃদয়ে হট্টগোল তৈরি করল। একটি মেয়ে যে স্পষ্টভাবে ক্ষুধার্ত এবং ফাটা অবস্থায় ছিল, তিনি হঠাৎ এখানে হট্টগোল করতে কেন আসবে? মানুন, আশাকে কেউ এই নাটক করার জন্য কাজে লাগিয়েছে বা টাকা আদায় করার জন্য এই উপায় অবলম্বন করেছে। কিন্তু যদি এমন না হয়, তাহলে মিস্টার রাজকে হঠাৎ ঠান্ডা লাগতে লাগল। এই চিন্তা যে তার স্ত্রী তাকে ক্ষতি পৌঁছানোর ষড়যন্ত্র রচনা করতে পারে, তাকে অসুস্থ অনুভব করাল। মীরার মুখ এখন শক্তিতে পরিবর্তিত হয়ে গেছিল। তার চোখ নম ছিল এবং তিনি লাগাতার সাফাই দিয়ে বকবক করছিল। রাজ, তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে। আমি জানি না যে এই মেয়েটিকে এটি বকবক করছে। আমি কখনো রান্নাঘরে যাই না বা খাবার ছুঁই না। সবাই জানে যে আমি নোংরা থেকে কত ঘৃণা করি। মিস্টার রাজ কোনো উত্তর দিল না। তার চোখ তার স্ত্রী থেকে এড়িয়ে যাচ্ছিল। যদিও এখন কিছু নিশ্চিত নয়, কিন্তু স্ত্রীর ওপর তার বিশ্বাস, যা কিছু সময় আগে থেকেই টলমল করছিল, এখন আরও ভেঙে গেল। সবাই টেনশনপূর্ণ পরিবেশে টেস্টের ফলাফলের অপেক্ষা করছিল। মিস্টার রাজের নিজস্ব ডাক্তার এবং একটি টেকনিশিয়ান দ্রুত খাবারের নমুনা পরীক্ষা করল। 10 মিনিটের অপেক্ষা অন্তহীন লাগছিল। অবশেষে ডাক্তার ফিরে এলো। তার মুখে কোনো স্পষ্ট ভাব ছিল না। তিনি মিস্টার রাজকে ধীরে বলল, স্যার, আমাকে কিছু অস্বাভাবিক সংকেত মিলেছে। যদিও এখানকার দ্রুত পরীক্ষা কিট এটি নিষ্কর্ষ টানার জন্য যথেষ্ট সঠিক নয় যে এটি বিষ কিনা। আমাদের নমুনাকে সম্পূর্ণভাবে গভীর পরীক্ষার জন্য একটি উপযুক্ত ল্যাবরেটরিতে নেওয়ার প্রয়োজন। এই শব্দ সেই মিলনের ওপর ঠান্ডা জলের মতো পড়ল, যা সুখকর হওয়া উচিত ছিল। শুধু একটু সন্দেহই সবকিছু অরাজকতায় পরিবর্তিত করার জন্য যথেষ্ট ছিল। মিস্টার রাজ তার চোখ আশার দিকে ঘুরাল। সেই মেয়েটি টলমলে করে দাঁড়িয়েছিল। তার মুখে ভয় স্পষ্ট ঝলক ছিল, কিন্তু তিনি এখনও দৃঢ় ছিল। মীরা এই দৃশ্য দেখল। তার হাত টেবিলের কিনারা কড়া করে ধরেছিল, কিন্তু তিনি আর কিছু বলল না। তিনি চুপচাপ বুঝে গেল যে যদি তিনি যত বেশি জোর করে অস্বীকার করবে, তত তার স্বামীকে তার উপর সন্দেহ হবে। তবুও যখন তিনি আশাকে দেখল, তাহলে তার চোখে রাগ চমকছিল। এই পরিস্থিতি দেখে মিস্টার রাজ আজ রাত্রে ডিনার নিশ্চিতভাবে বাতিল করল। সবাই যেতে পারো। তারপর তিনি তার গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনারের দিকে ঘুরল, বিনম্রতার সাথে মাফি চাইল এবং প্রতিশ্রুতি দিল যে তারা অন্য কোনো অবসরে মিলবে। সেই পার্টনার অবশ্যই খুব অবাক ছিল, কিন্তু তিনি বেশি কিছু বলার সাহস করল না। যদি মিস্টার রাজের প্রতিষ্ঠাকে সামলানো না হয়, তাহলে এটি যে কোনো সময় ধসে পড়তে পারে।
ম্যানেজারের আদেশে রেস্তোরাঁর নিরাপত্তা গার্ড আশাকে বাইরে টেনে নেওয়ার জন্য এগিয়ে গেল। মেয়েটি পালানোর চেষ্টা করছিল, কিন্তু ক্লান্ত ছিল। মিস্টার রাজের হাত হঠাৎ তাদেরকে আটকানোর জন্য উঠল। তাকে এখানে থাকতে দাও, আমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে হবে। কিন্তু স্যার, ম্যানেজার ঝুঁকতে বলল, এই মেয়েটি স্পষ্টভাবে অসম্পর্কিত, এটি শুধু সমস্যা তৈরি করছে। মিস্টার রাজ মাথা নাড়ল। শুধু এটাকে এখনের জন্য একা ছেড়ে দাও, টাকার কোনো কথা নয়, আমি দায়িত্ব নেব। মীরা দাঁত পিষল, প্রায় কেঁদে উঠল। তুমি সত্যি এই মেয়েটিকে এমন হট্টগোল করতে দিচ্ছ? তিনি ঘুরল এবং রেস্তোরাঁ থেকে বাইরে চলে গেল। তার উঁচু হিলের জুতোর শব্দ মেঝেতে গুঞ্জরিত হচ্ছিল, যা সবাইকে অবাক করে দিল। অনেক অতিথি কৌতূহল এবং সহানুভূতির মিশ্রণের সাথে তাকে দেখল। মিস্টার রাজ তার স্ত্রীর পিঠ দেখতে লাগল। তার হৃদয়ে দ্রুত ধড়ক ছিল। তিনি জানত যে আজ রাত্রের পর তার পরিবার আগের মতো স্বাভাবিক থাকবে না, কিন্তু এখন তিনি সত্য চান। তাকে জানতে হবে যে সেই মেয়ে আশা কোথা থেকে এসেছে, এবং তিনি এত শানদার রেস্তোরাঁয় ঢুকে এত অবাক করা অভিযোগ লাগানোর সাহস কেন করল। যেমনই গার্ড তার ধরা ঢিলা করল, আশা পড়ে গেল, তার আহত হাত ধরে। একটি দয়ালু যুবক ওয়েট্রেস তাকে দেখে দুঃখ অনুভব করল এবং সাহায্য করার চেষ্টা করল, কিন্তু ম্যানেজার মাথা নেড়ে তাকে আটকাল। তবু আশা দাঁড়ানোর চেষ্টা করল। তার চোখে অশ্রু ছিল। অ্যাঙ্কেল, আমি কাউকে ক্ষতি পৌঁছাতে চাইনি, তোমরা তার উপর বিশ্বাস করো না। যদি তুমি সেই খাবার খাও তাহলে তুমি সত্যি মরে যাবে। আশার সত্যি ভয়ার্ত কণ্ঠ মিস্টার রাজের হৃদয়ের একটি কোণকে আবার ঝাঁকিয়ে দিল। তারা একটি গভীর শ্বাস নিল। তার মন প্রশ্নে ভরা ছিল। তারপর তারা একটি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, তোমার নাম আশা, হ্যাঁ না? ঠিক আছে, আমাকে সবকিছু জানতে হবে যা তুমি দেখেছ। কে সঠিক এবং কে ভুল, এর পরীক্ষা আমি নিজে করব। আশা মাথা নাড়ল। তার চোখে এখনও অশ্রু ছিল। এই দৃশ্য মহঙ্গা ওয়াইন, ঝলমলে ক্রিস্টাল ঝুমর এবং পরেশান মুখের সাথে রেস্তোরাঁ থেকে বাইরে নিকলে যাওয়া অতিথিদের ভিড়ের ঠিক বিপরীত ছিল। এক মুহূর্তের জন্য মিস্টার রাজকে লাগল যে এই আওয়ারা মেয়ের ছবিতে কিছু খুব পরিচিত আছে, যেন এটি একটি এমন স্মৃতি জাগাচ্ছে যা তিনি স্মরণ করতে পারছেন না। মিস্টার রাজ গার্ডকে ইশারা করল যে তিনি মেয়েটিকে একটি নিজস্ব ঘরে নিয়ে যাক, তাকে নিরাপদ রাখো, আমি পরে কথা বলবো। আজ পর্যন্ত তারা কখনো ভিক্ষুক বা অজানা লোকের ঢোকার মতো কথায় মনোযোগ দেননি, কিন্তু আজ রাত্রে তারা একটি ব্যতিক্রম করল। মেয়েটির চোখে তারা একটি এমন দুঃখ দেখল যা তারা নিজে উপেক্ষা করতে পারেন না। শেফ, ম্যানেজার এবং কিছু কর্মচারী এখনও সেখানে জমে দাঁড়িয়েছিল। সবাইকে এই খারাপ স্বপ্নে বিশ্বাস হচ্ছিল না। সবচেয়ে বিখ্যাত দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ এখন একটি বড় কেলেঙ্কারিতে ফেঁসে গেছে, যার উপর খাবারে বিষ মেশানোর অভিযোগ লাগানো হয়েছে, এবং অভিযোগকারী একটি বাচ্চা ছিল। শেফ ঘাবড়ে মিস্টার রাজের কাছে এসে সম্মানপূর্বক বলল, স্যার, আমাকে যকিন আছে যে আমাদের রেস্তোরাঁ কখনো, কিন্তু যদি তোমাকে খাবারের নমিনা চাও তাহলে আমরা এটাকে আজ রাত্রেই একটি স্বাধীন পরীক্ষা কেন্দ্রে পাঠাব। এটি আমাদের প্রতিষ্ঠাকে খুব প্রভাবিত করবে। মিস্টার রাজ ক্লান্ত কণ্ঠে হাত নেড়ে বলল, প্রক্রিয়া অনুসরণ করো। আমি প্রমাণ ছাড়া কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু স্পষ্ট যে আমি সেই মেয়েটির কথাগুলোকে উপেক্ষা করতে পারি না। তারপর তারা সেই হট্টগোল ভরা জায়গায় এক নজর দিল, দরজার দিকে, যেখান থেকে মীরা এখনই অদৃশ্য হয়েছে। তিনি তার স্ত্রীর পিছে যেতে চাইছিল। এটি জানতে চাইছিল যে তিনি এত অদ্ভুত আচরণ কেন করল, কিন্তু তিনি ঝুঁকছিল। তার হৃদয়ে সন্দেহ বিপজ্জনকভাবে বাড়তে লাগল। এটি কি হতে পারে যে তিনি সেই স্ত্রীকে সম্পূর্ণভাবে বুঝতে পারেননি, যাকে তিনি কখনো খুব ভালোবাসত? কিছুক্ষণ পর যখন অতিথিরা একে একে চলে গেল, মিস্টার রাজ সবাইকে মাথা নেড়ে বিদায় দিল এবং রেস্তোরাঁর নিজস্ব ঘরের দিকে ভারী পায়ে এগিয়ে গেল, যেখানে তারা গার্ডকে আশাকে রাখার জন্য বলেছিল। পথে তারা অনুভব করল যে তার মুখ শুকিয়ে গেছে এবং হাতের তালু ঘামে ভিজে গেছে। স্ত্রীর দ্বারা স্বামীকে বিষ দেওয়ার সম্ভাবনা চিন্তা করে তিনি কাঁপ উঠল। অন্য লোকেরা এটাকে একটি বকবক মানতে পারে, কিন্তু তার অন্তরাত্মা তাকে বলল যে এটি সত্যি হোক বা মিথ্যা, এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। যখন তারা ঘরের দরজা খুলল, তাহলে তারা আশাকে একটি কোণে চেয়ারে সিটিয়ে বসে পেল। তার হাত তার কাঁধগুলো কড়া করে ধরেছিল, যেন তাকে ভয় যে কেউ তার উপর আক্রমণ করবে। ঘরে আলো মূল হলের তুলনায় ধীর ছিল,
কিন্তু তার ক্লান্ত মুখ দেখার জন্য যথেষ্ট ছিল। সম্ভবত আওয়ারাগর্দির বছরগুলো তার উপর এমন কষ্ট লাদিয়েছে যা একটি সাধারণ বাচ্চা সহ্য করতে পারে না। আশা তাকে ভিতরে আসতে দেখল। তিনি একটু অবাক হল, তারপর শান্ত হওয়ার চেষ্টা করল। সাহস জোটানোর জন্য তার হাতগুলো কেউ নিল। অ্যাঙ্কেল অ্যাঙ্কেল, আমার উপর রাগ করো না। আমি হট্টগোল করতে চাইনি, কিন্তু যদি আমি তোমাকে না বলি তাহলে তুমি মরে যেতে। মিস্টার রাজ সামনের চেয়ারে বসল। তার কণ্ঠ শান্ত এবং ধীর ছিল। তুমি এমন কেন ভেবেছ যে মীরা খাবারে বিষ মিশিয়েছে? তুমি কি দেখেছ? আশা মাথা ঝোঁকালো, তার হোঁট কামড়ালো। কিছুক্ষণ তোর বলল, আমি তাদের রেস্তোরাঁ পিছে একটি লোকের সাথে মিলতে দেখেছি। তার হাতে একটি পাউডারের প্যাকেট ছিল। আমি কুঁড়েঘরের পিছে লুকিয়েছিল এবং আমি তাদের স্পষ্টভাবে বলতে শুনেছি যে এটাকে তোমার খাবারে মেশাতে হবে। আমি শুধু কিছু বাক্য শুনেছি, স্পষ্ট নয়, কিন্তু সেই মহিলা ঠিক মীরার মতো দেখতে ছিল। আমি তাদের রান্নাঘরে যেতে দেখেছি সেই প্যাকেট ধরে, এবং তারপরেই কোনো খাবার টেবিলে আনা হয়েছে। মিস্টার রাজের মুখ কঠিন হয়ে গেল। তারা আফওয়া শুনেছিল যে মীরার কোনো অজানা লোকের সাথে চক্কর চলছে, কিন্তু তারা কখনো বিশ্বাস করতে চাননি। এখন আশার শব্দগুলো শুনে সন্দেহের টুকরোগুলো বিপজ্জনকভাবে একসাথে যুক্ত হচ্ছিল। তুমি কি জোকিন যে সেই ব্যক্তি আমার স্ত্রী ছিল? তারা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল। আশা মাথা নেড়ে নিশ্চিত করল, আমি দূর থেকে দেখেছি, কিন্তু তিনি ঠিক সেই শাড়ি পরেছিল এবং মুখও সেই রকম ছিল। আমি শুধু এটুকু দেখেছি। তারপর তিনি চলে গেল। তারপর আমি ভয় পেয়ে গেল এবং তোমাকে সতর্ক করার জন্য ভিতরে দৌড়ালো। ঘর শান্ত হয়ে গেল। হলুদ আলো মিস্টার রাজের চিন্তিত মুখে পড়ছিল। তার সামনে আসা শুধু একটি বেচারা মেয়ে ছিল। তিনি কি মিথ্যা বলতে পারে? কখনো কখনো দরিদ্র লোকেরা টাকা উপার্জনের জন্য কিছু করতে পারে, এখানে পর্যন্ত যে মিথ্যা অভিযোগও লাগাতে পারে। কিন্তু তাকে লাগল যে মেয়েটির গল্পে কিছু নকল নয়। এছাড়া খাবারে অস্বাভাবিক সংকেতের উপস্থিতিকেও উপেক্ষা করা যায় না। তুমি কি সেই লোকটিকে চেনো যে সে কে? তারা ধীরে জিজ্ঞাসা করল। আশা মাথা নাড়ল। না, আমি তাকে আগে কখনো দেখিনি। তিনি একটি মাঝারি বয়সের লোক লাগছিল। চশমা পরা, লম্বা ছিল। তিনি মীরাকে পাউডারের প্যাকেট দিল এবং ধীরে কিছু বলল। আমি শুধু এটুকু শুনেছি, এটি আজ রাত্রে হয়ে যেতে হবে। এবং বাস। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিল। হাওয়ায় চিন্তার গন্ধ অনুভূত হচ্ছিল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে একটি ভিক্ষুকিনী বাচ্চা তার জীবনকে এমন মোড়ে নিয়ে আসতে পারে। দীর্ঘ সময় থেকে তাকে তার বিবাহ ফিকে অনুভূত হচ্ছিল। মীরা প্রায়ই নিজস্ব কাজের বাহানা করে দেরি করে বাড়ি আসত। লুকিয়ে ফোনে কথা বলত, কিন্তু বিষ দেওয়ার মতো ভয়ঙ্কর কথা তারা কখনো চিন্তা করেননি। দরজায় একটি হালকা দস্তক হল। মিস্টার রাজ দরজা খুলল এবং রেস্তোরাঁ ম্যানেজারকে ঘাবড়ানো পেল। স্যার, তোমার স্ত্রী গাড়িতে বসে চলে গেছে। তারা আর কিছু বলেননি এবং কিচেন স্টাফ কসম খেয়েছে যে তারা কিছু জানে না। তারা শুধু এটুকু নিশ্চিত করেছে যে মীরা প্রায় 1-2 মিনিটের জন্য কিচেনে এসেছিল, এটি বলতে যে তিনি স্বচ্ছতার পরীক্ষা করতে এসেছিল। মিস্টার রাজ কিছু না বলে মাথা নাড়ল। ম্যানেজার চলে গেল। এখন তার মনে সম্পূর্ণ উথাল পাথাল হয়েছে। তারা আশাকে দেখল। প্রথমবার তার ছোট পাতলা শরীর এবং একটি অনাথ বাচ্চার জঙ্গলি চোখের ওপর মনোযোগ দিল। একটি চিন্তা কেশিল, তুমি এত ঝুঁকি কেন নিলে? যদি তোমার কথাগুলো মিথ্যা নিকলে তাহলে তুমি খুব বড় মুসিবতে পড়ে যাবে। আশা চুপ রইল। তার অশ্রু বইতে চলেছে। তারপর তিনি ধীরে উত্তর দিল, কারণ আমি জানত যে যদি আমি না বলি তাহলে আরেকটি নির্দোষ ব্যক্তির জান যেতে পারে। আমি জানি যে কোনো প্রিয়জনকে হারানোর অনুভূতি কেমন। আমি চাই না যে কেউ মরে। ছোট কথা, কিন্তু এতে অগাধ দুঃখ ভরা ছিল। এই মেয়েটি নিশ্চয়ই কিছু খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা করেছে। মিস্টার রাজের হৃদয় হঠাৎ ভারী হয়ে গেল। যদিও মামলা এখনও স্পষ্ট নয়, কিন্তু তার সামনে একটি খুব দয়নীয় মেয়ে ছিল। তারা আশার কাঁধে থপথপাল। তার কণ্ঠ নরম হয়ে গেল। ঠিক আছে, সতর্ক করার জন্য ধন্যবাদ। এখন তুমি কি ক্ষুধার্ত? তোমাকে যা কিছু চাও শুধু বলো। মেয়েটি ঝুঁকল, তারপর ধীরে মাথা নাড়ল। ক্ষুধার কুঞ্চন তাকে দুপুর থেকেই পারেশান করছিল, কিন্তু এখনই ঘটে যাওয়া অরাজক দৃশ্য দেখে তিনি শুধু সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য উৎসাহী ছিল। এখন যখন সবকিছু একটু শান্ত হয়েছে,
তাহলে সারা ক্লান্তি এবং ক্ষুধা তার উপর হাবি হয়ে গেল। অ্যাঙ্কেল, যদি তুমি আমাকে খাওয়ার জন্য কিছু দাও তাহলে যথেষ্ট হবে। আশা ফিসফিসাল। টেনশনের পরেও মিস্টার রাজ একটি কিচেন স্টাফকে কিছু খাবার, রুটি এবং জল আনার জন্য ডাকল। মেয়েটি কাঁপতে কাঁপতে তা নিল এবং লোভে খেতে লাগল। মিস্টার রাজ এই দৃশ্য দেখল। তার হৃদয় দুঃখে ভরে গেল। তারা তার ওয়েস্টকোট খুলল এবং মেয়েটির কাঁধে দিল। তারপর স্টাফকে নির্দেশ দিল, আজ রাত্রে এই মেয়েটিকে এই ঘরে ঘুমাতে দাও। আমি কাল সকালে সিদ্ধান্ত নেব। এই কথা সবাইকে অবাক করল। মিস্টার রাজ কবে থেকে একটি অজানা বাচ্চার এত যত্ন করতে লাগল, এখানে পর্যন্ত যে তারা নিজেও অবাক ছিল। সম্ভবত সাম্প্রতিক অবাক করা ঘটনা তার ভিতরে একটি পুরনো দমিত অনুভূতিকে জাগিয়েছে, করুণার অনুভূতি বা সম্ভবত রহস্য সুলঝানোর ইচ্ছা। মিস্টার রাজ ঘর থেকে বাইরে নিকলে গেল এবং খালি গলিয়ারায় চলতে লাগল। তার জুতোর শব্দ হালকা হালকা গুঞ্জরিত হচ্ছিল। তার সামনে তাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হবে। মীরা তার স্ত্রী কি সত্যি তাকে মারতে চাইছিল? কেন, যদি এটি সত্যি, তাহলে তিনি এমন কেন করল? এবং সেই পাউডারের প্যাকেট কি ছিল? তার মনে শত শত প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল। মীরার পরেশান মুখ সামনে এলো। তার চোখে এমন লাগছিল যেন তিনি কিছু বলতে চান কিন্তু বলতে পারেননি। এটি কি সব শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল বা আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল? মিস্টার রাজ জানেন না, কিন্তু এটি স্পষ্ট ছিল যে আজ রাত্রের পর তার জীবন পথ থেকে উঠে গেছে। শানদার রেস্তোরাঁর ঝলমলে আলো সেই রহস্যের পর্দাকে আলোকিত করতে পারে না, যা ধীরে ধীরে তার পারিবারিক জীবনের ওপর ছেয়ে যাচ্ছিল। স্বয়ংক্রিয় কাচের দরজা তার পিছে বন্ধ হল। বাইরের শব্দ আটকিয়ে গলিয়ারায় শুধু রাত্রের হাওয়ার শব্দ এবং একটি অসহনীয় অস্বস্তি বাকি ছিল। নিজস্ব ঘরে আশা চুপচাপ বসেছিল। তার হাত মিস্টার রাজের ওয়েস্টকোট ছুঁয়েছিল। তার হৃদয়ে উষ্ণতা এবং ভয়ের একটি অদ্ভুত অনুভূতি ছিল। তিনি ফিসফিসাল, আমি সঠিক করেছি না। বাইরে গাড়িগুলো এখনও রাস্তায় কাতারে ছিল। এই মৌসুমে শানদার শহর রাত্রে আরও বেশি চমকায়, কিন্তু এমন লাগছিল যে কোনো আলো সন্দেহের সেই অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট নয়, যা সেই মুহূর্ত থেকে ছেয়ে গেছে, যখন আশা চিৎকার করল, খেও না, তোমার স্ত্রী বিষ মিশিয়েছে। মিস্টার রাজ এবং মীরার মধ্যে সারা মিথ্যা শান্তি ভেঙে গেছে এবং আসল গল্প এখন শুরু হয়েছে। সকালের হাওয়া ভিলার বাগানে গাছের মধ্যে থেকে গুজরছিল, যা পাতার সরসরাহটের একটি হালকা ধুন তৈরি করছিল। পরের সকালে মিস্টার রাজ মাথায় হাতুড়ি পড়ার মতো ব্যথার সাথে জাগল। দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় ঘটে যাওয়া অবাক করা ঘটনার পর তিনি প্রায় পুরো রাত্রে ঘুমাতে পারেননি। তারা আশাকে অতিথিদের জন্য তৈরি একটি আলাদা ঘরে ঘুমাতে দিয়েছিল এবং নিজে রেস্তোরাঁর অস্থায়ী অফিসে রয়ে গেল। বাড়ি যাওয়ার মন ছিল না। পুরো রাত্রে জাগা এবং ঘুমানোর মধ্যে তারা তার স্ত্রী মীরাকে গাঢ় লাল রঙের শাড়িতে দেখল, যার হাতে একটি সাদা পাউডারের প্যাকেট ছিল। তার চোখে উদাসী এবং চালাকি উভয় ছিল। তারপর এক মুহূর্তে তারা আশাকে মেঝেতে হাঁটু টেকে চিৎকার করতে দেখল, অ্যাঙ্কল, যদি তুমি সেই খাবার খাও তাহলে মরে যাবে। সেই চিৎকার তার চিন্তায় গুঞ্জরিত হচ্ছিল, যতক্ষণ না সূর্য উঠল না এবং প্রথম রশ্মি পড়ল না। মিস্টার রাজ ক্লান্ত হয়ে কিচেন এরিয়ায় গেল। কিছু কর্মচারী সকালের শিফটের প্রস্তুতির জন্য তাড়াতাড়ি এসে গেল। তাদের দেখে তারা লজ্জায় ধীরে ধীরে মাথা ঝোঁকাল। প্রত্যেকে গতরাত্রের হট্টগোল সম্পর্কে জানত, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস করল না। মিস্টার রাজ মাথা নেড়ে উত্তর দিল। তারপর একটি যুবতী ওয়েট্রেসকে তাদের সেই ঘরে নিয়ে যাওয়ার জন্য বলল, যেখানে আশা থামিয়েছিল। সেই পুরনো ঘর রেস্তোরাঁর পিছে অবস্থিত ছিল, যাতে স্যাঁতসেঁতে গন্ধ আসছিল, কিন্তু কমপক্ষে এটি একান্তে ছিল এবং এতে একটি সাধারণ বিছানা ছিল। যখন মিস্টার রাজ দরজা খুলল, তাহলে রাত্রির ডিউটিতে উপস্থিত নিরাপত্তা গার্ড বলল, খাবার খাবার পর থেকে মেয়েটি গভীর ঘুমে ঘুমিয়েছিল, কিন্তু মাঝরাতে তিনি কাঁদতে কাঁদতে বকবক করছিল, সম্ভবত কোনো খারাপ স্বপ্ন দেখছিল। দিনের আলোয় আশা আরও ছোট লাগছিল। তিনি এখনও মিস্টার রাজের ওয়েস্টকে একটি কম্বলের মতো ওড়া রেখেছিল। তার উলঝানো চুল তার কপালে ছড়িয়েছিল এবং তার পায়ে আঘাতের চিহ্ন এবং আঁচড় ছিল। এই দৃশ্য দেখে মিস্টার রাজের হৃদয় ভারী হয়ে গেল। সবকিছুর ওপর সন্দেহের পরেও তারা একটি আওয়ারা বাচ্চাকে উপেক্ষা করতে পারত না। তারা ধীরে ধীরে কাশল
এ তো যে আশা অবাক হয়ে জেগে উঠল। তার চোখ গোল হয়ে গেল, যেন তাকে বোঝা যাচ্ছে না যে তিনি কোথায় আছে। কিছু সেকেন্ড পর আশাকে গতরাত্রের ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ল। তিনি তাড়াতাড়ি বসে গেল, মাথা ঝুঁকিয়ে। অ্যাঙ্কেল রাজ। মিস্টার রাজ আশার কাঁধে ধীরে ধীরে থপথপালো, বন্ধুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করে। তুমি ঠিক আছো কি? তুমি ঠিক করে ঘুমিয়েছ? আশা ফিসফিসাল। জি, আমি ঠিক আছি। আমাকে ভয় ছিল যে তারা আমাকে বাইরে বার করে দেবে। মিস্টার রাজ মাথা নাড়ল। তার কণ্ঠ নরম ছিল। চিন্তা করো না আপাতত। আমি কাউকে তোমাকে বাইরে বার করতে দেব না। কিন্তু তুমি কি আমাকে তোমার সম্পর্কে আরও বলতে পারো? তুমি কোথা থেকে, তুমি সেই সময় রেস্তোরাঁয় কেন দেখা দিলে? আশা তার 2 হাতও নিল, একটু কাঁপতে কাঁপতে। একটি ঠান্ডা হাওয়ার ঢেউ জানালা থেকে ভিতরে এলো, যা ঠিক করে বন্ধ ছিল না। তার কণ্ঠ একটু কর্কশ ছিল, যেন হাওয়ায় মিশে গেছে। আমার নাম আশা। যখন আমি ছোট ছিল তাহলে আমার মাতা পিতার দেহান্ত হয়ে গেল। তাহলে থেকে আমি আওয়ারা ঘুরি, কুড়া তুলি, ভিক্ষা চাই। কাল আমি রেস্তোরাঁর পিছে বাকি খাবারের খোঁজে গিয়েছিল, এবং তারপর আমি ভুল করে মীরার মতো দেখতে মহিলাকে একটি লোকের সাথে মিলতে দেখে ফেলল। তাদের হাতে একটি পাউডারের প্যাকেট ছিল, এবং তারা বলছিল যে এটাকে তোমার খাবারে মেশাতে হবে। আমাকে ভয় ছিল যে তোমাকে কিছু হয়ে যাবে, তাই আমি ভিতরে দৌড়ালো। মিস্টার রাজ চুপ রইল। গল্প সেই ছিল যা আশা গত রাত্রে বলেছিল, যাতে কোনো নতুন বিবরণ ছিল না, কিন্তু কোনো বিরোধাভাসও ছিল না, এবং এই সত্য তাকে আরও বিভ্রান্ত করছিল। তার স্ত্রী এমন কেন করবে? এই প্রশ্ন তার মনে গভীরে ঘুরছিল, এবং এর কোনো উত্তর মিলছিল না। তুমি কি সেই লোকটির মুখ স্পষ্ট দেখেছ? তারা পরীক্ষা করে জিজ্ঞাসা করল। আশা মাথা ঝুঁকাল। আমি শুধু দেখেছি যে তিনি লম্বা ছিল, চশমা পরা ছিল এবং একটি গ্রে শার্ট পরা ছিল। তিনি মীরাকে পাউডারের প্যাকেট দিল এবং বলল যে আজ রাত্রে কাজ শেষ হয়ে যাওয়া উচিত। আমাকে ভয় ছিল যে আমি ধরা পড়ে যাব, তাই আমি কুড়েঘাড়ের পিছে লুকিয়ে এখন লিখি, ডারাত মাই সাস এক্সি ডারাত আগাই মীরা। তিনি ঠিক তাদের মতো দেখতে ছিল, কিন্তু আমি 100% নিশ্চিত হতে পারি না, কারণ অন্ধকার ছিল। শুধু এটুকু যে তারা লাল শাড়ি পরা ছিল, কোকড়া চুল ছিল এবং একটি সম্মানিত মুখ ছিল। মেয়েটি উপরে তাকালো, তার চোখে অপরাধবোধ ছিল। যদি আমার থেকে ভুল হয়েছে, তাহলে আমি মাফি চাইব। আমি শুধু চাই না যে তুমি বিষ খাও। আমাকে কোনো চালাকির সম্পর্কে কিছু জানা নেই। আশার সত্যবাদী মুখ দেখে মিস্টার রাজকে হঠাৎ একটি ব্যথা অনুভব হল। এই বয়সে আশাকে স্কুলে থাকা উচিত ছিল, মাতাপিতার তত্ত্বাবধানে। এর পরিবর্তে তাকে রাস্তায় সংগ্রাম করতে হচ্ছে। ষড়যন্ত্র এবং পরিকল্পনা দেখতে হচ্ছে। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিল, তার নিজস্ব ব্যথা দমন করার চেষ্টা করে। চিন্তা করো না, তারা বলল, যদি তোমার থেকে ভুল হয়েছে তাহলে আমি দায়িত্ব নেব, কিন্তু আমাকেও সবকিছু স্পষ্ট করতে হবে। তারা ধীরে ধীরে ঘর ছেড়ে দিল, কিচেন স্টাফকে আসার জন্য নাশতা আনার নির্দেশ দিল। এরপর তিনি পার্কিংয়ে গেল, যেখানে তার শানদার গাড়ি রাতভর থেকে দাঁড়িয়েছিল। তার নিজস্ব ড্রাইভার এসে সম্মানপূর্বক দরজা খুলল এবং তাদের বাড়ি চলার জন্য আমন্ত্রণ করল। বাড়ি, এই 2 শব্দ তার মনে একটি ভারিত্ব নিয়ে এলো। মিস্টার রাজ জানত যে সেখানে মীরা অপেক্ষা করছে, অথবা সম্ভবত তিনিও অদৃশ্য হয়ে গেছে। তবুও তিনি পালাতে পারত না। খুব অনেক প্রশ্নের উত্তর চাই, এবং তিনি তাদের সোজা মীরার থেকে শুনতে চাইছিল। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন মার্বেলের মেঝের শানদার লিভিং রুমে হল, যা মহঙ্গা তেল চিত্র দিয়ে সাজানো ছিল। পরিবেশ শুরু থেকেই টেনশনপূর্ণ ছিল। মীরা সোফায় বসেছিল, তার চুল ছড়িয়েছিল, এবং একটি অশান্ত রাত্রের পর তার মুখ দুর্বল পাতলা লাগছিল। তিনি এত ক্লান্ত লাগছিল যে তার স্বাভাবিক শান অদৃশ্য হয়ে গেছে। তার স্বামীকে দেখে তিনি উঠে দাঁড়াল। তুমি পুরো রাত্রে কোথায় ছিলে? কি? তুমি আমাকে এই অবস্থায় একা ছেড়ে দিয়ে গেলে? মিস্টার রাজ ধীরে ধীরে তার ব্রিফকেস কাচের টেবিলে রাখল। তার কণ্ঠকে সংযমিত রেখে, গতরাত্রের ঘটনা খুব অপ্রত্যাশিত ছিল। আমাকে তাকে সামলাতে হয়েছে। তুমি ঠিক আছো? মীরা ঠোঁটও নিল। আমি কিভাবে ঠিক হতে পারি?
যখন আমার স্বামী আমার উপর সন্দেহ করছে, একটি নোংরা রাস্তার বাচ্চার মিথ্যা অভিযোগে বিশ্বাস করছে? আমাকে বিশ্বাস হচ্ছে না যে রাজ, তুমি এত পরিবর্তিত হয়ে গেছ। তুমি কখনো ভিক্ষুকদের উপর মনোযোগ দাও না, কিন্তু এখন সেই মেয়েটির একটি শব্দ তোমাকে তোমার নিজের স্ত্রীর ওপর সন্দেহ করতে বাধ্য করছে। তার স্ত্রীর মুখ থেকে ভিক্ষুকদের ঝুড়ি শুনে মিস্টার রাজের হৃদয়ে দুঃখিত হল। তারা তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আমি অবিলম্বে সেই বাচ্চার ওপর বিশ্বাস করছি না, কিন্তু আমি তার কথাগুলোকে উপেক্ষা করতে পারি না। এটি নিরাধার নয়। কি রেস্টোরাঁর কর্মচারীরা এটুকু নিশ্চিত করেনি যে তুমি খাবার পরিবেশনের ঠিক আগে কিচেনে গিয়েছিলে? মীরার মুখ প্যালা হয়ে গেল। তার শ্বাস দ্রুত হল, যেন তিনি কিছু দমন করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি কিচেনে গিয়েছিল, কিন্তু শুধু এটুকু দেখার জন্য যে তারা ব্যঞ্জন কিভাবে উপস্থাপন করছে। আমি তোমাকে বলেছিল, আমি তোমার পার্টনারের উপর একটি ভালো ছাপ ফেলতে চাইছিল, যাতে সবকিছু ঠিক হয়। আমি শুধু কিছু মিনিটের জন্য সেখানে দাঁড়িয়েছিল এবং তারপর বাইরে এলো। এতে কি সন্দেহজনক? মিস্টার রাজ সোজা তার স্ত্রীর চোখে তাকালো। এবং সেই লোকটি কে, যার সাথে তুমি রেস্তোরাঁর পিছে মিলেছিলে? মীরা অবাক হল। তার হাত কাঁপতে লাগল। কে কে লোক? মিস্টার রাজ তার চোখ সরাল না। আশা বলেছে যে তুমি একটি লোকের সাথে মিলে একটি পাউডারের প্যাকেট নিয়েছিলে। আমার থেকে এটি বলো না যে তুমি জানো না। মীরার মুখ খোলা রইল। রাগ উথলে উঠল। বাস, এখন আমি আর সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো বা না করো, এটি তোমার উপর। আমি কারো সাথে মিলি না, বিশেষ করে কোনো চশমা পরা লোকের সাথে যে আমাকে পাউডারের প্যাকেট দিয়েছে। আমাকে বোঝা যাচ্ছে না যে সেই মেয়েটি এমন গল্প কেন তৈরি করছে। তার কণ্ঠ ভরাট হয়ে গেল। তাতে কিছু দুঃখ ছিল, কিন্তু তিনি তার ঘাবড়ানো লুকাতে পারল না। তার চোখ এড়িয়ে যাচ্ছিল, যা থেকে মিস্টার রাজ এটি অনুমান করতে পারছিল না যে তিনি সত্য বলছে বা অভিনয় করছে। মীরা, যদি তুমি নির্দোষ হও, তাহলে আমি নিশ্চিতভাবে তোমাকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু এখন আমি এই সতর্কতাকে উপেক্ষা করতে পারি না। তারা তার কণ্ঠ ধীর করল। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? না, মীরা চিৎকার করল। তার চোখে অশ্রু ছিল। আমি সবকিছু বলে দিয়েছি। যদি তুমি এখনও সেই মেয়েটির উপর বিশ্বাস করতে চাও, তাহলে করো। আমি জানি যে তোমার হৃদয়ে আমার জন্য কোনো জায়গা বাকি নেই। এটি বলে মীরা সিঁড়ি থেকে উপরে তার বেডরুমের দিকে দৌড়াল। এক মুহূর্ত পর দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ পুরো বিশাল ভিলায় গুঞ্জরিত হল। মিস্টার রাজ সেখানে দাঁড়িয়ে রইল। তার মুষ্টি ভিজে গেছে ছিল। তার কানে ভনভনাহট হচ্ছিল। তারা ব্যথায় অনুভব করল যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাস্তবে খুব বড় ছিল। তারা একে অপরকে যতই ভালোবাসত, এখন এই সন্দেহকে মুছে ফেলতে পারত না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মিস্টার রাজ অবাক হল যখন বুড়ো বাটলার রামসিংহ হাত পিছে বেঁধে দেখা দিল। তারা ধীরে বলল, সাহেব, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। মিস্টার রাজ ঘুরল। তার চোখে ক্লান্তি ছিল। কি কথা রামসিংহ? রামসিংহ ঝুঁকতে বলল, আমি নিশ্চিত নই, কিন্তু সাম্প্রতিক আমি দেখেছি যে ম্যাডাম প্রায়ই দেরি করে বাড়ি আসে এবং লুকিয়ে ফোনে কথা বলে। কাল তোমার সাথে রেস্তোরাঁ যাওয়ার আগে ম্যাডাম 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিল। যখন তিনি ফিরল, তাহলে তিনি খুব টেনশনে ছিল। তুমি কি জানো যে তিনি কোথায় গিয়েছিল? মিস্টার রাজ তাড়াতাড়ি জিজ্ঞাসা করল। রামসিংহ মাথা নাড়ল। ম্যাডাম বলেনি এবং আমি জিজ্ঞাসা করার সাহস করিনি। কিন্তু যদি আপনি চান, তাহলে আমি ভিলায় লাগানো নিরাপত্তা ক্যামেরার পরীক্ষা করতে আপনার সাহায্য করতে পারি। সম্ভবত কোনো সূত্র মিলবে। এটি শুনে মিস্টার রাজ অবিলম্বে সম্মত হল। তারা দুজনে নিরাপত্তা কক্ষে গেল, যেখানে নজরদারি স্ক্রিন লাগানো ছিল, গতরাত্রে ভিলা থেকে নিকলে যাওয়ার প্রস্তুতি করতে। সময় মীরা তার নিজস্ব গাড়িতে গিয়েছিল। তাদের ড্রাইভার তাদের নিয়ে গিয়েছিল, যেমন রামসিংহ বলেছিল। মীরা সন্ধ্যা 4 বাজে কাছাকাছি বাড়ি থেকে নিকলে গিয়েছিল এবং তারপর সন্ধ্যা 6 বাজে কাছাকাছি ফিরেছে। তার শাড়ি বদলে এবং তারপর 2 স্বামী স্ত্রী রেস্তোরাঁয় গিয়েছিল। ক্যামেরা স্ক্রিনে ইয়ার্ডে কিছু অস্বাভাবিক ছিল না, কিন্তু একটি অন্য কোণে সাইড গেটে তারা একটি চশমা পরা লম্বা পাতলা লোককে ভিলার পরিসরে ঢুকতে দেখল, যখন মীরা বাইরে ছিল। লোকটি ঘাবড়ে চারপাশে দেখল এবং তারপর তাড়াতাড়ি চলে গেল। রামসিংহ স্ক্রিনের দিকে ইশারা করে ধীর কণ্ঠে বলল, সাহেব,
এই লোক বাড়ির কর্মচারী নয়। আমাকে জানা নেই যে এটি কে, কিন্তু এটি দ্বিতীয়বার যে আমি তাকে সাইড গেট থেকে আসতে দেখেছি যখন ম্যাডাম বাইরে ছিল। মিস্টার রাজ সেই আকৃতিকে ঘুরে দেখল। যদিও ভিডিও খুব স্পষ্ট ছিল না, কিন্তু শরীরের আকার এবং চুলের স্টাইল আশা দ্বারা বর্ণিত চশমা পরা লোকের থেকে খুব সাইড গেট থেকে আসতে দেখা হয়েছে, মিলতে জুলতে ছিল। তার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। এটি কি সেই লোক, রহস্যময় ব্যক্তি ছিল যাকে আশা দেখেছে? এবং কি তিনি রেস্তোরাঁয় মীরার সাথে মিলেছে? এটি ক্যামেরায় রেকর্ড হয়নি। শুধু এটুকু জানা ছিল যে মীরা এবং এই লোকের মধ্যে একটি সন্দেহজনক সম্পর্ক ছিল, এবং যদি আশা মিথ্যে না বলে তাহলে তিনি নিশ্চিতভাবে সেই রহস্যময় পাউডারের প্যাকেটের সাথে যুক্ত ছিল। নিরাশার অনুভূতি ছড়িয়ে পড়ল। মিস্টার রাজকে সেই সময় মনে পড়ল যখন মীরা চ্যারিটি মিটিং বা পুরনো বন্ধুদের সাথে মিলতে বাহানায় বাইরে যেত। এটি কি সব শুধু একটি দেখানো ছিল? কি তিনি তার বিশ্বাসকে ধোঁকা দিয়েছে? স্ক্রিন বন্ধ করে মিস্টার রাজ বাটলারকে বলল, রামসিং, আপাতত এই ভিডিও সম্পর্কে কাউকে বলো না। তুমি তোমার মুখ বন্ধ রাখো। আমি নিজে এটাকে সুলঝানোর উপায় খুঁজব। বাটলার মাথা ঝুঁকালো। জি সাহেব। রামসিংহের চোখে বাড়ি ভাঙার ব্যথা ঝলক ছিল। দীর্ঘ সময় থেকে রামসিংহ তাদের বিবাহ দেখেছে, যখন তারা যুবক এবং খুশি ছিল থেকে সেই সময় পর্যন্ত যখন মিস্টার রাজ ব্যস্ত ছিল এবং মীরা একা ছিল, এবং তারপর দিন দিন ভালোবাসা ফিকে হয়ে গেল, এবং এখন এই সন্দেহ এবং বিশ্বাসঘাতের কগারে ছিল। নিরাপত্তা কক্ষ থেকে নিকলে মিস্টার রাজ তার গাড়িতে বসল এবং ড্রাইভারকে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ ফিরে চলার জন্য বলল। তিনি গত রাত্রে যা ঘটেছে তার একবার আবার পরীক্ষা করতে চাইছিল, এবং সাথে আশার সাথে মিলে আরও বিবরণ শুনতে চাইছিল। তার হৃদয়ে তিনি এখনও আশা করছিল যে এটি সব একটি ভুল বোঝাবুঝি, কিন্তু যে প্রমাণ তার কাছে ছিল তা মীরার বিরুদ্ধে হয়ে যাচ্ছিল। রেস্তোরাঁ পৌঁছে মিস্টার রাজকে পরীক্ষা ল্যাবরেটরি থেকে একটি সংবাদ মিলল। খাবারের নমুনায় কিছু অদ্ভুত উপাদান আছে। আমাদের বিশ্লেষণের জন্য আরও সময় চাই। আমরা এটি নিষ্কর্ষ টানতে পারি না যে এটি বিষ, কিন্তু এটি স্বাভাবিক মশলা নয়। তাড়াতাড়ি রিপোর্ট করব। এটি পড়ে মিস্টার রাজ স্তব্ধ হয়ে গেল। এই নিশ্চিতকরণ তাকে আশার অভিযোগকে উপেক্ষা করা থেকে আটকাল। একটি অদ্ভুত উপাদান সেই খাবারে উপস্থিত ছিল যা গত রাত্রে প্রায় তাকে পরিবেশিত হয়েছিল। যদি আশার খেও না যে চিৎকার না হতো তাহলে কি? তিনি এই চিন্তা তার কপালে ঠান্ডা ঘাম নিয়ে এলো। তারা অবিলম্বে তার নিজস্ব ডাক্তারকে ফোন করল এবং তাকে কোনো জরুরি পরিস্থিতির জন্য সবকিছু প্রস্তুত রাখার জন্য বলল। মিস্টার রাজ, যে স্বাভাবিকভাবে সতর্ক ছিল, এখন আরও বেশি সতর্ক হয়ে গেল। রেস্তোরাঁর হলে প্রবেশ করতেই তারা শেফকে ঘাবড়ে মাফি চাইতে পেল। মিস্টার রাজ, আমরা সত্যি বোঝা যাচ্ছে না যে কি হয়েছে। রেস্তোরাঁর রান্নাঘর সর্বদা কড়া নজরদারিতে থাকে। কোনো অজানা লোককে ভিতর বাইরে যাওয়ার অনুমতি নেই। তবুও খাবারে কিছু ছিল। এটি অবিশ্বাস্য। মিস্টার রাজ হাত নাড়ল। আমি এটি বলিনি যে এটি তোমার বা রেস্তোরাঁর ভুল। ঘাবড়াও না, শুধু পরীক্ষায় সহযোগিতা করো। এখন আমি আশার সাথে মিলতে চাই। শেফ তাদের পিছে ছোট ঘরে নিয়ে গেল। আশা চেয়ারে হাঁটু মুড়িয়ে বসেছিল। তার হাতে অর্ধেক খাওয়া রুটির টুকরো ছিল। তার চোখ জানালা থেকে বাইরে দেখছিল। মিস্টার রাজকে ভিতরে আসতে শুনে আশা ঘুরল, অবাক হল। অ্যাঙ্কেল, মেয়েটি ঝুঁকতে বলল, কি তোমাকে সেই মহিলার সম্পর্কে কিছু নতুন জানা গেছে? কি তিনি তোমার স্ত্রী ছিল? সোজা প্রশ্ন মিস্টার রাজের হৃদয়কে চুঁচল। তিনি ধীরে ধীরে পাশে বসল। একটি গভীর শ্বাস নিল। আমি এখন কিছু নিশ্চিত করতে পারি না, কিন্তু এমন লাগছে যে তুমি ভুল নও। গত রাত্রের খাবারে কিছু মিশ্রণের সংকেত আছে। আমি খুব উলঝনে আছি। আমি তোমার থেকে জিজ্ঞাসা করতে চাই, কি তুমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে যে ব্যক্তিকে তুমি কাল দেখেছিলে তিনি মীরাই ছিল? কি তোমার থেকে কোনো ভুল হতে পারে না? আশা ঠোঁট কামড়াল, কিছু সেকেন্ড ঝুঁকল, তারপর মাথা নাড়ল। আমাকে লাগছে যে তিনি সেই ছিল। লাল শাড়ি, শরীরের আকার, চুলের স্টাইল, মুখ। আমি খুব স্পষ্ট দেখিনি, কারণ সেই জায়গায় একটু অন্ধকার ছিল, কিন্তু আমি প্রায় নিশ্চিত। তোমাকে লাগছে না যে কোনো অন্য মহিলা ঠিক তোমার স্ত্রীর মতো কাপড় পরতে পারে? মিস্টার রাজ চুপ হয়ে গেল। বাস্তবে কোনো অন্য মহিলার ভেষ পরিবর্তনের সম্ভাবনা খুব দূরের করি লাগছিল। যদিও তারা ব্যবসার দুনিয়ায় ক্ষতি পৌঁছানোর অনেক কৌশল দেখেছে, কিন্তু তার স্ত্রীর ভেষ পরিবর্তন করে তাদের বিষ দেওয়ার কাজ খুব জটিল ছিল। কি তোমাকে সেই লোকটির সম্পর্কে আরও মনে আছে? তার কণ্ঠ বা কোনো বিশেষ পরিচয়?
আশা ভুরু শীতকাল। তার কণ্ঠ গভীর ছিল, কিন্তু এটি স্পষ্টভাবে উত্তরী বা দক্ষিণী লহজা লাগছিল না, মিলাজুলা ছিল। তিনি চশমা পরা ছিল, কালো ছোট কাটা চুল ছিল এবং তার পিঠ একটু ঝুঁকে ছিল। তিনি তাকে একটি ছোট সাদা বা গ্রে রঙের পাউডারের প্যাকেট দিল। আমি স্পষ্ট দেখিনি, আমি শুধু তাকে এটি বলতে শুনেছি, মনে রাখো, আজ রাত্রে এটাকে শেষ করে দাও, না হলে তুমি জানো যে কি হবে। একটি বিশিষ্ট উদ্ধৃতি যা শুনে রোয়া খাড়া হয়ে গেল। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিল, তার মুষ্টি ভিজে গেল। না হলে তুমি জানো যে কি হবে। কি এর অর্থ এটি যে সেই লোকটি মীরাকে এমন করার জন্য বাধ্য করেছে, বা মীরা তার সঙ্গী ছিল? মিস্টার রাজের মনে আশার একটি রশ্মি জাগল। সম্ভব যে তার স্ত্রীকে ধমকি দেওয়া হচ্ছে না, যে তিনি ঘৃণার কারণে তার স্বামীকে মারার চেষ্টা করেছে। কিন্তু কারণ যাই হোক, মিস্টার রাজকে বিষ দেওয়ার বিপদ এখনও উপস্থিত ছিল। তারা আশার কাঁধে হাত রাখল, একটি দুর্লভ যত্নের ইশারা। ভয় পেও না। আমি জানি যে তুমি সত্য বলছো এবং আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার ধন্যবাদ করি। কি তুমি কিছু সময়ের জন্য এখানে থাকতে চাও? আমি তোমার খাওয়া পানির ব্যবস্থা করে দেব। কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি কোথাও যাবে না, কারণ বাইরে বিপদ হতে পারে। আশার চোখ অশ্রুতে চমক উঠল। আমি তোমার ধন্যবাদ করি, অ্যাঙ্কেল। রাস্তায় কাউকে পরোয়া নেই যে আমি জীবিত আছি বা মরি। চিন্তা করো না, আমি কোনো সমস্যা তৈরি করব না। মিস্টার রাজ ধীরে মাথা নাড়ল, সাথে শেফ এবং রেস্তোরাঁ কর্মচারীদের আশার ওপর নজর রাখার এবং অজানাদের তার কাছে আসা থেকে আটকানোর নির্দেশ দিল। তাদের ভয় ছিল যে যদি সেই লোকটিকে জানা যায় যে আশা মামলার পর্দাফাশ করে দিয়েছে, তাহলে তিনি মেয়েটিকে ক্ষতি পৌঁছাতে পারে। প্রধান হলে ফিরে এসে মিস্টার রাজের ফোন হঠাৎ বাজল। এটি একটি অজানা নম্বর থেকে কল ছিল। তারা কিছু সেকেন্ড ঝুঁকতে তারপর ফোন তুলল। অন্যদিকে একটি কর্কশ ভারী পুরুষ কণ্ঠ ছিল। মিস্টার রাজ আছে? তারা ভুরু সিটকাল। হ্যাঁ, কে? পুরুষ কণ্ঠ ঠান্ডা হ্যাটে ফুটে উঠল। আমি কে আছি এটি গুরুত্বপূর্ণ নয়। তোমাকে ছোট বাচ্চাদের কথায় বিশ্বাস করতে আরও সতর্ক থাকতে হবে। এই দুনিয়া ধোঁকায় ভরা। তুমি একটি ভুলের কারণে মরতে চাইবে না। হ্যাঁ। মিস্টার রাজ স্তব্ধ হয়ে গেল। তার বুক চক্রে গেল। তুমি কে? কেমন ভুল? সেই ব্যক্তি প্রশ্নকে উপেক্ষা করে দিল এবং ধমকি ভরা লহজায় চালিয়ে রাখল। তোমাকে সতর্ক করা হয়েছে। সম্ভবত পরের বার এটি শুধু একটি ছোট পাউডারের প্যাকেট না হোক, এবং যে কেউ এই মামলায় হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হতে পারে। বোঝো এটি বলে তিনি অবিলম্বে ফোন কেটে দিল, যা থেকে মিস্টার রাজের মনে একটি ভয় বসে গেল। যে কেউ এই মামলায় হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হতে পারে। স্পষ্টভাবে তিনি আশার বা নিজে মিস্টার রাজের বা কারোরও উল্লেখ করছিল যে পরীক্ষা করতে চাইছিল। মিস্টার রাজের হাত কাঁপতে লাগল। রাগ জ্বলে উঠল। লানত হয়, আখিরের পিছে কে? কিন্তু সাথে তাকে একটি কঠিন সত্যেরও অনুভূতি হল। তিনি বাস্তবে একটি বিপজ্জনক শক্তির মুখোমুখি হচ্ছিল, যে তার লক্ষ্যগুলো প্রাপ্ত করার জন্য কিছু করতে প্রস্তুত ছিল। এমনভাবে তার স্ত্রী সম্ভবত প্রধান ষড়যন্ত্রকারী না। সম্ভব যে তাকে ধমকি দেওয়া হচ্ছে। যদি এমন হয়, তাহলে মীরার কাছে লুকানোর একটি কারণ ছিল। স্বামীর সামনে বদনাম হওয়া ভালো ছিল, বদলে যে সেই লোক তাকে ক্ষতি পৌঁছায়। কিন্তু তিনি তাদের কেন বলেনি? তিনি চুপ থাকা কেন বেছে নিল? যা থেকে সব কিছু এত খারাপ হয়ে গেল। রেস্তোরাঁর বড় হলের মাঝে দাঁড়িয়ে মিস্টার রাজকে লাগল যেন তার চারপাশের দুনিয়া ঘুরছে। একদিকে হত্যার চেষ্টার ভয় ছিল, অন্যদিকে তার স্ত্রী যে অজান্তে সাহায্য করছে হতে পারে বা বাধ্য হতে পারে, এবং এই ষড়যন্ত্রকে সাহস করে আটকানোর একমাত্র ব্যক্তি একটি অনাথ রাস্তায় থাকা বাচ্চা ছিল। তারপর তাকে সকালে মীরার চোখ মনে পড়ল, যখন তিনি তাদের দুঃখ ভরা নজরে দেখেছে। কি এটি একটি নির্দোষ ব্যক্তির অভিব্যক্তি ছিল, বা একটি দোষী ব্যক্তির অনুতাপ? ক্লান্তি তাকে ঘিরে ধরল। তাকে অনুভূতি হল যে তাকে কার্যকরী করতে হবে। তিনি পরীক্ষা, ল্যাবরেটরি বা পুলিশের নিষ্কর্ষের অপেক্ষা করব না। মিস্টার রাজ তার ফোন বার করল এবং তার একটি ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করল, যে একটি অবসরপ্রাপ্ত নিজস্ব জাসুস ছিল। সেই বন্ধুর নাম করণ ছিল এবং তাকে পুলিশ বিভাগে কাজ করার অভিজ্ঞতা ছিল। মিস্টার রাজ ধীর কণ্ঠে বলল, করণ, আমাকে তোমার তাৎকালিক সাহায্য চাই। কিছু বড় হয়েছে। তারা আশার অভিযোগ থেকে খাবারে পাউডারের চিহ্ন
এবং ধমকি ভরা অজ্ঞাত ফোন কল পর্যন্ত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিল। অন্যদিকে করণ সংক্ষিপ্তভাবে বলল, এটি গুরুতর লাগছে রাজ, শান্ত থাকো, আমাকে ব্যবস্থা করতে দাও, তারপর আমি জানাব যে সেই চশমা পরা লোককে। মনে রাখো, সতর্ক থাকো, খুব সম্ভব যে তোমার স্ত্রীকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, তোমার স্ত্রীকে নিয়ন্ত্রিত করা হচ্ছে। এই বাক্য মিস্টার রাজকে আরও পারেশান করে দিল। কিছুক্ষণ পর তারা বলল, হ্যাঁ, আশা আছে তুমি তাড়াতাড়ি কার্যকরী করবে। ফোন বন্ধ করে মিস্টার রাজ হলে চামড়ার চেয়ারে বসল। চোখ বন্ধ করল, যেন চক্করকে দূর করতে চাইছে। বাইরে আকাশ স্পষ্ট নীল হয়ে গেছে, সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, যা তার হৃদয়ের ঝড়ের ঠিক বিপরীত ছিল। সেই দিন দুপুরে তার ব্যবসায়িক প্রজেক্টের সাথে সম্পর্কিত কিছু কাজ সম্পন্ন করার পর মিস্টার রাজ সেই ঘরে ফিরল যেখানে আশা অস্থায়ীভাবে থাকছে। মেয়েটি এখন স্নান করে সাফসুত্র হয়ে গেছে। একটি যুবতী ওয়েট্রেসের পুরনো কাপড় পরা ছিল এবং কম নোংরা দেখছিল। যদিও রাস্তায় কাটানো সময়ের চিহ্ন এখনও তার উদাস চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। মিস্টার রাজকে দেখে আশা সম্মানপূর্বক বলল, অ্যাঙ্কেল, কি তোমাকে সেই লোকটির সম্পর্কে জানা গেছে? আমি শুনেছি যে কেউ তোমাকে ফোনে ধমকি দিয়েছে। কি তারা আমাকে মারবে? আশার প্রশ্ন তাকে চুপ করে দিল। মিস্টার রাজ জানত যে মেয়েটি অত্যন্ত ভয় পেয়েছে। চিন্তা করো না, তারা তাকে আশ্বস্ত করল, আমি তোমার নিরাপত্তার জন্য কাউকে রাখব, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। যদি কোনো অজানা দেখা যায় তাহলে তার সাথে যেও না। আশা কাঁপতে মাথা নাড়ল, তিনি ঠোঁটও নিল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, কি তুমি আমার উপর রাগ করো কারণ আমি সেটি বলেছি এবং এখন তুমি এবং তোমার স্ত্রী লড়াই করছ? মিস্টার রাজ মেয়েটির প্রশ্নে অবাক হয়ে গেল। তারা তার কথায় করুণা অনুভব করল। মেয়েটিকে ভয় ছিল যে তিনি একটি সংকট তৈরি করেছে। একটি উদাস হাসি তার ঠোঁটে ভেসে উঠল। তোমার কোনো ভুল নেই, এর বিপরীতে আমি তোমার কৃতজ্ঞ। যদি তুমি না থাকতে তাহলে সম্ভবত কাল আমার সাথে কিছু হয়ে যেত। আমার স্ত্রী মীরা সম্ভবত তার নিজের কোনো বাধ্যবাধকতা আছে। আমি শুধু আশা করি যে সত্য তাড়াতাড়ি সামনে আসবে। আশা মাথা নাড়ল, তার চোখ চমকছিল। আমি শুধু চাই যে তুমি নিরাপদ থাকো। সাধারণ কিন্তু উষ্ণতা ভরা শব্দগুলো মিস্টার রাজের গলায় একটি গাঁট তৈরি করল। প্রাপ্তবয়স্কদের দুনিয়ার সংগ্রামের মধ্যে এই রাস্তার মেয়েটির হৃদয় নিঃস্বার্থ ছিল। তারা চুপচাপ আশার মাথায় থপথপাল এবং ধীরে বলল, ধন্যবাদ। তারপর মিস্টার রাজ ঘর থেকে বাইরে চলে গেল। কাচের দরজা থেকে বাইরে লোকের ভিড়কে দেখতে সন্ধ্যার সূর্যের আলো ধীরে ধীরে ঢলে যাচ্ছিল। শহরে আলো জ্বলতে লাগল। তিনি জানত যে পরের ঝড় আসতে চলেছে। একদিকে তাকে রহস্যময় ব্যক্তির উদ্দেশ্যকে স্পষ্ট করতে হবে, অন্যদিকে তাকে তার নিজের স্ত্রীর মুখোমুখি হতে হবে, যার ওপর তাকে সন্দেহ ছিল যে তিনি তাকে মারতে পারে। মিস্টার রাজের চোখে হঠাৎ একটি দূরের স্মৃতি জ্বলে উঠল। তাদের একমাত্র ছেলের ছবি, যে 7 বছর বয়সে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছে। সেই ঘটনার পর থেকেই তার এবং মীরার বিবাহ ঠান্ডা হয়ে গিয়েছে। তারা এখন রাত্রে কথা বলে না, না খুশমিজাজ খাবার খায়। ছেলেকে হারানোর দুঃখ একটি এমন ঘা ছিল যা কখনো না ভরত, যা তাদের ধীরে ধীরে আলাদা করে দিয়েছিল। এখন একটি আবারা মেয়ে হঠাৎ প্রকট হয়েছে এবং সবকিছু উলটপালট করে দিয়েছে। কি আশার দেখা দেওয়া একটি সংযোগ ছিল, বা দুষ্টদের হাতে শুধু একটি মোহরা, মিস্টার রাজ নিশ্চিত হতে পারত না। তিনি শুধু এটুকু জানত যে যখন তারা আশাকে অ্যাঙ্কেল খেও না বলতে শুনল, তাহলে তাকে লাগল যেন তার ছেলে কোনো অন্য দুনিয়া থেকে সাহায্যের জন্য ডাকছে। সূর্যাস্ত ধীরে ধীরে হচ্ছিল। মোটা কাঁচের জানালা থেকে কমলা হলুদ আলোর একটি পট্টি ছড়িয়ে পড়ছিল। সময় যেন থেমে গেছে, যাতে মিস্টার রাজ তার খালিপনার মুখোমুখি হতে পারে। কিছুক্ষণ পর তারা ধীরে মাথা নাড়ল এবং বাস্তবে ফিরে এলো। তারা তার ফোন বার করল এবং করণ নিজস্ব জাসুসকে ফোন করল। করণ, তোমাকে কিছু মিলেছে? অন্যদিকে কিছু সরসরাহট হল। তারপর করণের কণ্ঠ এল, আমি এখনই প্রাথমিক পরীক্ষা করেছি। বিক্রান্ত নামের একটি লোক আছে যে তোমার কোম্পানির পূর্ব কর্মচারী ছিল।
লম্বা চশমা পরে। তাকে ৩ বছর আগে অ্যাকাউন্টে ধোঁকাধড়ির জন্য বার করে দেওয়া হয়েছিল। তিনি কিছু ধোঁকাধড়ির মামলায়ও জড়িত ছিল। আমি পরীক্ষা করছি যে কি তিনি এখনও শহরে আছে। বিক্রান্ত নাম মিস্টার রাজের স্মৃতিতে কিছু জাগাল। তারা নাক সিটকাল। হ্যাঁ, সে কামিনা। আমি শুনেছি যে যাওয়ার আগে তিনি প্রতিশোধ নেওয়ার ধমকি দিয়েছিল। তাহলে দেখো যে কি তিনি এই মামলা থেকে যুক্ত, কি তিনি সেই যে আমার স্ত্রীর চারপাশে ঘুরছে? করণ উত্তর দিল, এখন নিশ্চিত করতে পারি না, কিন্তু আজ দুপুরে আমাকে একটি সূত্র মিলেছে। তিনি প্রায় ৪ মাস আগে বাইরের এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। আমি সেখানে গিয়ে দেখব। তুমি সতর্ক থাকো, তাকে কোনো সুযোগ দিও না। ফোন কাটার শব্দ এলো। মিস্টার রাজ ফোন কড়া করে ধরল, যদিও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল প্রমাণ নেই। কিন্তু বিক্রান্ত রহস্যময় চশমা পরা ব্যক্তির ভূমিকার জন্য প্রধান উমেদওয়ার ছিল। যদি তিনি বাস্তবে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে, তাহলে খুব সম্ভব যে তিনি মীরাকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় খুঁজে পেয়েছে, তাকে বিষ মেশাতে সাহায্য করার জন্য বাধ্য করেছে। এই চিন্তা আশার একটি রশ্মি দিল, কারণ কমপক্ষে মীরা সম্পূর্ণভাবে ধোঁকা দেয়নি। কিন্তু সাথে এটি তাকে তার এবং তার স্ত্রীর নিরাপত্তার জন্য কাঁপতে বাধ্য করল। হঠাৎ মিস্টার রাজকে সতর্কতা মনে পড়ল যে কেউ হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হবে। সম্ভবত ঝড় এখনও লম্বা চলবে, কিন্তু তারা পিছে হটার সিদ্ধান্ত নেননি। তারা ব্যবসায় অসংখ্য প্রতিযোগিতা পার করেছে। এখন তিনি কাউকে একটি নির্মম ষড়যন্ত্রের কারণে তাকে হারাতে দেবেন না। উঠে তারা সেই ছোট ঘরের দিকে তাকাল যেখানে আশা বসেছিল। বাইরে অন্ধকার হয়ে গেছে। রাস্তার আলো জানালার কাছে ধূসর লকির ডালছে। মিস্টার রাজের সামনে আগের পথ আগের থেকে কোথাও বেশি ধূসর ছিল। সকাল হচ্ছে, ছোট রাস্তায় স্ট্রিট লাইট এখনও মন্দরূপে জ্বলছে। কংক্রিটের দেয়ালে একটি দুর্বল হলুদ আলো ডালছে। দ্য গোল্ডেন স্যাফরন রেস্টুরেন্ট থেকে কিছু দূর একটি গলির কোণে করণ মিস্টার রাজের জাসুস বন্ধু চুপচাপ তার গাড়িতে বসেছিল। তার চোখ সামনের পুরনো অ্যাপার্টমেন্টে আটকে ছিল। সূত্র অনুসারে এটি সেই জায়গা হতে পারে যেখানে বিক্রান্ত রহস্যময় চশমা পরা লোক আসা যাওয়া করত, বা সম্ভবত ভাড়ায় থাকত। গতরাত্রে করণ ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে অপেক্ষা করেছে, কিন্তু কোনো হট্টগোল হয়নি। তিনি ধৈর্যপূর্বক এবং অপেক্ষা করার জন্য থেমে রইল। একটি পূর্ব অন্বেষক হিসেবে তিনি জানত যে অনেক মামলায় সূত্র সামনে আসার জন্য ধৈর্যের প্রয়োজন। এখন সকালের আলোয় করণ তার চোখ শীতকালো দেখতে দেখতে এবং মিস্টার রাজের সংবাদ মনে করে, আমাকে সন্দেহ যে বিক্রান্ত প্রতিশোধ নিতে চাইছে, সেই লোকটির সম্পর্কে পরীক্ষা করো। আমাকে চিন্তা যে তিনি পুরো পরিবারকে ক্ষতি পৌঁছানোর জন্য একটি নির্মম চাল ব্যবহার করছে। বিষ দেওয়ার ষড়যন্ত্রের চিন্তা করণকে কাঁপিয়ে দিল। তিনি ব্যবসা জগতে অনেক প্রতিশোধের গল্প শুনেছে, কিন্তু সম্ভবতই কেউ স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বা এমন ধরনের পরিশোধিত বিষ ব্যবহার করে। বিক্রান্ত যদি তিনি বাস্তবে অপরাধী হয়, তাহলে তার মনে খুব গভীর ঘৃণা থাকতে হবে, এবং মিয়া চাহে অজান্তে বা জেনে বুঝে এই অন্ধকার ভর্তিতে ফেসে গেছে। সেই সময় দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় মিস্টার রাজ ভারী মনে আরেকটি দিনের শুরু করল। তারা এখনও আশাকে কিচেনের পিছে ছোট ঘরে রেখেছে। কিচেন স্টাফ বাড়ি বাড়ি করে তাকে খাবার এবং জল দিচ্ছে। যদিও প্রত্যেকে উৎসুক ছিল, কিন্তু মালিকের আদেশের সামনে তারা বেশি জিজ্ঞাসা করার সাহস করছে না। আশা কোণে হাঁটু মুড়িয়ে বসেছিল। তার চোখ সূর্যের আলোয় চমকতে জানালার দিকে ছিল। আজ তিনি সাফ সূত্র দেখছে, কিন্তু অস্বস্তি এখনও ঝলকছে। মিস্টার রাজ ভিতরে এলো। তার হাতে কিছু পুরনো পত্রিকা ছিল, যেন আশাকে সময় কাটানোর সাজেশন দিচ্ছে এবং কথোপকথন শুরু করার উপায় খুঁজছে। কি, তুমি ঘুমিয়েছ? মিস্টার রাজ জিজ্ঞাসা করল, ঘরে একমাত্র কাঠের চেয়ারে বসতে। আশা ধীরে মাথা নাড়ল। জি, ঠিকঠাক। আমি সেই লোকটির সম্পর্কে চিন্তা করছিল যে তোমাকে ধমকি দিয়েছে। তার কণ্ঠ এখনও কাঁপছে। যখন তাকে গতদিনের কল মনে পড়ল, তাকে ভয় ছিল যে যদি সেই লোকটিকে জানা যায় যে তিনি এখনও এখানে আছে, তাহলে তিনি তাকে চুপ করানোর উপায় খুঁজে পাবে। মিস্টার রাজ একটি কাপ কাঠডুঢার গভীর শ্বাস নিল। তাকে আশ্বস্ত করার জন্য তার কণ্ঠ ধীর করল। চিন্তা করো না, আমি নিরাপত্তার ব্যবস্থা করেছি। তুমি শুধু এখানে থাকো, সবকিছু তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে। তারপর এটি মনে করে যে তারা আশার পরিস্থিতি সম্পর্কে আরও জানার প্রতিশ্রুতি করেছে।
ছিল মিস্টার রাজ ধীরে বলল, আশা, তুমি আমাকে তোমার পরিবারের সম্পর্কে বলতে পারো? আমি জানতে চাই, যাতে যদি হয় তাহলে আমি তোমার সাহায্য করতে পারি। এই প্রশ্ন আশার চোখে অশ্রু নিয়ে এলো। তিনি তার হাতগুলো দেখল, তার কমিজের কিনারা মোলে কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আমি একটি অনাথ। যখন আমি 6 বছরে ছিল তাহলে আমার মায়ের দেহান্ত হয়ে গেল। আমার পিতাও 2 বছর পর আমাকে ছেড়ে চলে গেল। তাহলে থেকে আমি আওয়ারা ঘুরছি। কখনো কখনো আমি পুলের নিচে ঘুমাই, কখনো কখনো আমি একবেলার খাবারের জন্য রেস্তোরাঁয় বাসন মাজি। তার কণ্ঠ ধীর হয়ে গেল, তার বুক উপর নিচে হচ্ছিল, যেন তিনি তার অনুভূতিগুলো দমন করার চেষ্টা করছে। মিস্টার রাজ ধৈর্য দেখানোর চেষ্টা করল। তোমার মাতা পিতার মৃত্যু অসুস্থতায় হয়েছে বা দুর্ঘটনায়? আশার চোখ নম হয়ে গেল। তিনি কিছু সেকেন্ড চুপ রইল, তারপর যেন সম্পূর্ণ সাহস জুটিয়ে বলল, আমার পিতা একটি বড় কোম্পানির একটি সাব কন্ট্রাক্টরের জন্য একটি নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করত। আমার মা গুরুতরভাবে অসুস্থ ছিল এবং আমাদের কাছে চিকিৎসার জন্য টাকা ছিল না। আমার পিতা অতিরিক্ত আয়ের জন্য ওভারটাইম কাজ করার আশা করছিল। কিন্তু তারপর একটি প্রজেক্টে মচান পড়ে যাওয়ায় তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর তার মৃত্যু হয়ে গেল। এটি বলতে বলতে আশার গলা ভরে এলো। মিস্টার রাজকে হঠাৎ মনে পড়ল যে তার কোম্পানির অনেক শাখা ছিল, যা অনেক নির্মাণ ঠিকাদারের সাথে সহযোগিতা করত। শ্রমিকদের সাথে দুর্ঘটনা অস্বাভাবিক নয়, কিন্তু তারা কখনো সোজা তাদের সাথে নিপটেনি, তাই তাকে কোনো প্রভাব মনে নেই। আশার গল্প শুনে তার হৃদয় একটু দুঃখিত হল। তারা চুপচাপ জিজ্ঞাসা করল, প্রজেক্ট কোথায় ছিল, কি তোমাকে মনে আছে? আশা ফিসফিসাল, আমাকে জায়গা ঠিক মনে নেই। আমি সেই সময় ছোট ছিল। আমি শুধু এটুকু জানি যে আমার পিতার কোম্পানি রিয়েল এস্টেটের সাথে সম্পর্কিত ছিল। আমার পিতার মৃত্যুর পর আমি আত্মীয়দের থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারাও দরিদ্র ছিল এবং সাহায্য করতে পারেনি। তারপর আমি এধার উধার ভাটাকতে লাগল। আমি জানি যে আপনি মিস্টার রাজ একটি ধনী মালিক। আমার কোনো ভুল উদ্দেশ্য নেই। আমাকে শুধু তার পিতা এবং সেই সব দরিদ্র লোকদের জন্য অন্যায় অনুভব হয়, যাদের ছেড়ে দেওয়া হয়েছে। আশার চোখ অশ্রুতে ভরা ছিল, তার কাপা কণ্ঠ রাগে ভরা ছিল। মিস্টার রাজ চেয়ারে চোখে তার মুষ্টি নিল। তার মনে একটি অস্পষ্ট লজ্জার অনুভূতি উঠল। সম্ভবত তার কোম্পানির প্রণালী অপ্রত্যক্ষভাবে বা সোজা তার পরিবারকে দুঃখ দিয়েছে। যদিও তিনি সোজা সম্পর্কে নিশ্চিত নন, তবুও তিনি এই কথা থেকে অস্বীকার করতে পারত না যে কখনো কখনো ডেভেলপার শ্রমিকদের জীবনের যথেষ্ট পরোয়া করে না। আশা তারা ধীরে বলল, আমি বুঝি, আমাকে যাকিন নেই যে আমি এতে জড়িত কিনা, কিন্তু যদি হয় তাহলে আমি প্রতিশ্রুতি করি যে আমি প্রায়শ্চিত্ত করব। তুমি এখানে আরাম করে থাকো, চাহে কিছু হয়েছে। মেয়েটি তার ঠোঁট কড়া করে কামড়াল, মাথা নাড়ল, অশ্রু বইতে লাগল। ঠিক সেই সময় মিস্টার রাজের ফোন বাজল। এটি করণের ফোন ছিল। তারা অবিলম্বে ফোন তুলল এবং করণের কণ্ঠে তাৎকালিকতা ছিল। রাজ, নতুন খবর আছে। আমি এখন নিশ্চিত করেছি যে বিক্রান্ত বর্তমানে বাইরের এলাকার জেলা এক্সে একটি ভাড়া ঘরে থাকছে, যেমন অনুমান ছিল। তার ঋণের ইতিহাস আছে এবং তিনি তার পূর্ব বসকে ধমকি দিয়েছে। এর থেকেও গুরুত্বপূর্ণ কথা এটি যে আমি একটি প্রতিবেশীর থেকে শুনেছি যে তিনি প্রায়ই একটি মহঙ্গা গাড়িতে একটি শানদার মহিলার সাথে মিলে। সেই মহিলা 40 বছরের কাছাকাছি, ঠিক তোমার স্ত্রীর বিবরণ থেকে মিলতে জুলতে। মিস্টার রাজের কপালের নাড়ি ফোপাতে লাগল। করোয়া এবং রাগের একটি মিশ্রণ উমড়ে পড়ল। ধন্যবাদ করণ। তুমি নজর রাখো, কিন্তু কোনো তাড়াহুড়ো করো না। আমাকে চিন্তা করতে দাও। ফোন বন্ধ করে মিস্টার রাজ চোখ বন্ধ করল। নিজের থেকে জিজ্ঞাসা করে, কি মীরা বাস্তবে এই লোকটির সাথে নিয়মিত মিলছে? যদি হ্যাঁ, তাহলে কি তাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, বা কিছু আরও গভীর? সবকিছু আরও উলঝে গেল। সেই সময় মিস্টার রাজ আশার বিভ্রান্ত চোখ দেখল। মেয়েটি একটু ভয় পেয়ে গেল এবং ফিসফিসাল, কি হয়েছে? তারা তাকে আশ্বস্ত করার জন্য হাসার চেষ্টা করল। কিছু না, তুমি আরাম করো, আমি ফিরে আসব। তারপর তিনি ঘর থেকে বাইরে চলে গেল। তার মনে সন্দেহের ঝড় আরও দ্রুত হয়ে গেল। সেই দুপুরে মিস্টার রাজ ভিলা ফিরল।
গেট থেকে গুজরতে তারা মীরাকে বাগানে একটি পাথরের বেঞ্চে একা বসে দেখল। তার স্বামীকে দেখে মীরা হঠাৎ উঠে দাঁড়াল। তার হাত তার শাড়ির পল্লু ধরেছিল। দ্রুত সূর্যের মধ্যে মীরার মুখে ক্লান্তির একটি ছায়া ছিল। মিস্টার রাজ ধীরে ধীরে কাছে এলো। মীরা অর্ধেক বিভ্রান্ত অর্ধেক রাগে বলল, তুমি ফিরে এলে? তারা সংক্ষিপ্ত উত্তর দিল, তুমি এখানে বাইরে কি করছ? মীরা ধীরে তার চুল সহলাল। আমি শুধু তাজা হাওয়ার জন্য এখানে এসেছিল। আমি এটিও চিন্তা করছিল যে কি তুমি এখনো আমার উপর বিশ্বাস করো? মিস্টার রাজ করোয়ায় হোসে বিশ্বাস করা বা না করা। তুমি সবকিছু সাফ কেন না করে দাও? কি তুমি সেই বিক্রান্তের সাথে মিলেছ? মীরার চোখে দহশত চমকে উঠল। তারপর তিনি তাকে লুকানোর চেষ্টা করল। কে বিক্রান্ত? আমি বিক্রান্ত নামের কাউকে জানি না। এই উত্তর মিস্টার রাজকে আরও নিরাশ করে দিল। তারা একটি গভীর শ্বাস নিল যাতে তিনি চিৎকার না করে। মীরা, কি তুমি বোঝো যে পরিস্থিতি কত গুরুতর? সেই দিনের খাবারে একটি অদ্ভুত পদার্থের চিহ্ন ছিল। এটি শুধু একটি রাস্তার বাচ্চার মিথ্যা অভিযোগ নয়, বরং একটি বাস্তব সতর্কতা। তুমি আর কতক্ষণ লুকাবে? মীরা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছে। হঠাৎ তিনি ঘুরল, তার চোখ নতুন ফুটে ওঠা গোলাপের ক্যারিতে আটকে দিল। যদি আমার কাছে বলার জন্য কিছু কঠিন আছে, তাহলে কি তুমি শুনবে? বা তুমি অবিলম্বে আমাকে স্বামীকে ক্ষতি পৌঁছানোর মানবে? তার ভরাট কণ্ঠ মিস্টার রাজের হৃদয়কে একটু গলিয়ে দিল। তিনি আর কাছে এলো, তার কণ্ঠ ধীর করল। মীরা, আমি সত্য জানতে চাই। বলো, যদি তুমি নির্দোষ হও তাহলে আমি তোমার উপর বিশ্বাস করব এবং তোমার রক্ষা করব। মীরা তার ঠোঁট কড়া করে তামড়াল। তার চোখ লাল হয়ে গেল। এমন লাগছিল যে তিনি কিছু বলতে চান, কিন্তু একটি অদৃশ্য ভয় তাকে আটকাচ্ছে। অবশেষে তিনি একটি অস্পষ্ট উপায়ে উত্তর দিল, আমি কিছু ভুল করিনি। তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে। সবকিছু শুধু একটি দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? মিস্টার রাজ পুনরাবৃত্তি করল, ভুরু সিটকিয়ে। হ্যাঁ, সম্ভব যে কেউ আমার কিচেনে যাওয়ার সুবিধা নিয়েছে এবং খাবারে বিষ মিশিয়েছে, যাতে সবাই ভাবে যে এটি আমি করেছি। আমি কোনো বিক্রান্তকে জানি না। মীরা হঠাৎ থামল, যেন তাকে অনুভূতি হয়েছে যে এই বাহানা খুব দুর্বল। তার স্বামীর পরীক্ষা ভরা চোখ দেখে তিনি ভয় পেয়ে এক কদম পিছে হটে গেল। তারপর বিনা কিছু আর বলে তিনি ঘুরল এবং বাড়ির ভিতরে দৌড়ে গেল, মিস্টার রাজকে স্তব্ধ ছেড়ে। স্পষ্টভাবে তিনি কিছু লুকোচ্ছে, কিন্তু তিনি স্বীকার করতে প্রস্তুত নয়। দুপুরে মিস্টার রাজ তার প্রধান কোম্পানির মুখ্যালয়ে গেল। যদিও তার নিজস্ব জীবন উথাল পাথালে ছিল, তবুও তার কাছে বড় প্রজেক্ট ছিল যাদের চালাতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশ করতেই তারা ভুল করে কিছু কর্মচারীকে এই আফওয়া সম্পর্কে কথা বলতে শুনল যে মালিক রাজকে প্রায় বিষ দেওয়া হয়েছে এবং এতে তার স্ত্রীর হাত ছিল। যদিও তারা সবাই ফিসফিস করছিল, মিস্টার রাজ এত সংবেদনশীল ছিল যে বুঝে গেল যে বদনাম ঝরাতে লাগল। যদি এটাকে শান্ত না করা হয় তাহলে তার প্রতিষ্ঠা ধসে যাবে এবং তার পরিবারও ভেঙে যাবে। তিনি তার চেয়ারে বসল এবং করণকে ফোন করল। আমি আর অপেক্ষা করতে পারি না। আমি তোমার সাথে সোজা বাইরের এলাকায় গিয়ে সেই বিক্রান্তের সাথে মিলব। আমি এটাকে সাফ করতে চাই। করণের কণ্ঠ একটু অবাক ছিল। তুমি নিজে যাবে? এটি বিপজ্জনক। আমাকে আর প্রমাণ খুঁজতে দাও, তারপর আমরা সঠিক সময় বেছে নেব। যদি তার সঙ্গী আছে তাহলে তুমি সবকিছুর অনুমান করতে পারো না, মিস্টার রাজ জোরে বলল। কিন্তু আমি চুপচাপ বসতে পারি না। কোনো সময় তিনি আশাকে বা আমার স্ত্রীকে ক্ষতি পৌঁছাতে পারে। আমি জানি যে তিনি আমার স্ত্রীকে ধমকি দিচ্ছে, তাই সম্ভবত তিনি তার মুখ খোলার সাহস করছে না। আমাদের প্রথমে কার্যকরী করতে হবে। করণ কিছু সেকেন্ড চুপ রইল। অবশেষে তিনি হার মেনে নিল। ঠিক আছে, আমরা কাল যাব, কিন্তু সতর্ক থাকো। দেরি সন্ধ্যায় মিস্টার রাজ দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ ফিরল, যেখানে আশা এখনও থামিয়েছিল। তারা অনুভব করল যে তিনি ধীরে ধীরে সেই মেয়েটির বেশি যত্ন করতে লাগল। সম্ভবত তাই যে তিনি তাকে বাঁচিয়েছে, বা সম্ভবত তাই যে তাকে লাগল যে তার মৃত ছেলের সাথে কোনো সম্পর্ক আছে। কারণ যাই হোক, তার হৃদয় উদাসীন থাকতে পারত না। যখন তিনি ঘরে প্রবেশ করল, তাহলে আশাকে চুপচাপ বসে পেল। তার চোখে ভয় ছিল। অ্যাঙ্কেল, একটি অজানা লোক এলো এবং আমার থেকে খুব অনেক প্রশ্ন জিজ্ঞাসা করল। তিনি বলল যে তিনি একটি নতুন কর্মচারী, কিন্তু আমি তাকে আগে কখনো দেখিনি। এটি শুনে মিস্টার রাজের হৃদয় ঠান্ডা দৌড়ে গেল। খুব সম্ভব যে তিনি বিক্রান্তের লোক যে ভিতরে ঢুকে এসেছে।
মামলা তার আশার থেকে কোথাও বেশি বেড়ে গেছে। তারা আশা পর্যন্ত পৌঁছানোর জন্য মিস্টার রাজের ঠিকানা পর্যন্ত আসতে প্রস্তুত ছিল। অবিলম্বে মিস্টার রাজ রেস্তোরাঁর ম্যানেজারকে ফোন করল এবং চিৎকার করল, আজ নতুন কর্মচারী কে? আমাকে অবিলম্বে তালিকা দাও। ম্যানেজার তাড়াতাড়ি পরীক্ষা করল, কিন্তু কোনো নতুন নাম ভর্তি করা হয়নি। এই কথা আরও নিশ্চিত করে দিল যে অজানা ঢুকে এসেছে। মিস্টার রাজ আশার কাঁধে থপথপাল, ভয় পেও না, আমি সামলাব। আমাকে লাগছে যে তোমাকে অস্থায়ীভাবে এখান থেকে কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। গল্পের প্রথম অংশ শোনার জন্য আপনাদের সকলের ধন্যবাদ। দ্বিতীয় অংশ ভিডিওর বিবরণের নিচে আপডেট করা হবে, কৃপয়া দেখুন। নমস্তে বন্ধুরা, আমাদের কমেন্টে অবশ্যই বলুন যে আপনি আমাদের দুনিয়ার কোন কোণ থেকে দেখছেন। আজের এই গল্প আপনাকে কেমন লাগলো? আপনার মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সর্বদা সুস্থ এবং নিরাপদ থাকুন। যদি আপনার কাছে এমন কোনো দিলচাস্প বা প্রেরণাদায়ক গল্প আছে